হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্ভে সমাধান চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমার যারা সাবস্ক্রাইবার আছে সেই সমস্ত সাবস্ক্রাইবাররা আমাকে অনেক কমেন্ট করে, অনেক কিছু জানতে চাই। তো সেই বিষয়গুলো অনেকগুলো লিখে ঠিকমতো উত্তর দেওয়া সম্ভব হয় না। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটু বলার চেষ্টা করব। তো সবগুলো হয়তো পারবো না, কিছু কিছু বিষয় আমি বলে দেবো এখানে, কিছু কিছু বিষয় আবার পরে বলে দেবো। তো আজকে আমি সেই বিষয়গুলো বলার আগে আমি কোন পরিস্থিতির মধ্যে আছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর ভিডিওতে আসছি। তো এখানে দেখুন অনেক ট্রাক্টর আছে এবং একটা বাগানের মধ্যে আমি বসে আছি, আমার টিএস নিয়ে কাজ চলছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি কোথায় কীভাবে কাজ হচ্ছে। আর তারপরে আমরা মূল বিষয়ে আসছি। তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, ট্রাক্টর চলছে, মাটি ফেলার কাজ চলছে, আপনারা ইগনোর করবেন এবং একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। তো চলুন আমি কোন পরিস্থিতি আছি এবং কী করছি সেটা দেখিয়ে দিই, তারপরে আমরা মূল বিষয়ে আসছি। সেই তিলপাড়া ব্যারেজের দক্ষিণ দিকে তিলপাড়া মৌজা, এই তিলপাড়া মৌজার উপর 1-150 বিঘা জায়গা দিয়ে আমাদের একটা বড় প্রজেক্টে দেখুন চারিদিক দিয়ে দেখা যাচ্ছে বড় প্রজেক্ট, একটা প্লটিংয়ের কাজ চলছে। এখানে আমরা অনেক সকালবেলায় আজকে মেশিন লাগিয়ে দিয়েছি এবং আমাদের স্টেক আউটের কাজ চলছে, অর্থাৎ রাস্তার কর্নার পয়েন্টগুলো বের করা চলছে। তো আমরা একটা স্টেশন পয়েন্টের উপর মেশিন লাগিয়ে অনেক দূরে আছে, সেটা হয়তো এখান থেকে দেখা যাবে না। এখানে আমাদের স্টেক আউট করার পর এই যে আমাদের আছে নবদা, আমাদেরকে খুব হেল্প করে। নবদা গুঞ্জি পিটিয়ে রাখছে, আর আমাদের ফরিদ ও প্রিজম ধরে আছে এবং সাইদুর অনেক দূর থেকে দেখছে এবং দেখে দেখে কোথায় কোথায় পয়েন্ট হবে সেগুলো লাগিয়ে দিচ্ছে। তো আমি একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমাদের সাইটটা, এরপর আমি কিছু কথা বলবো। এখানে দেখুন জুম করেও দেখা যাচ্ছে না, অনেকটাই দূরে আছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন। এবার আমি দেখুন আমার কমান্ড বক্সে চলে এসেছি। তো এখানে আমাদের প্রথমে একটা লাস্ট কমান্ড যেটা ছিল, সার্ভেয়ার মুফতি মাহমুদি, উনি বাংলাদেশ থেকে সম্বর্ধনা দিয়েছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন। ভাই, আপনার জন্য দোয়া রইল এবং আপনাদের দোয়ার বরকতে আমাদের এসব চলছে। তো এখানে দেখুন সংখ্যার দাগটা মোটা করব কিভাবে। প্রপার্টিসে গিয়ে লাইন ওয়েট যেটা আছে, লাইন ওয়েটে গিয়ে ক্লিক করলে ওখানে সংখ্যার দাগটা নানা রকম সাইজ আছে, 0.09, 0.13, আর মোটা যদি আপনি দেখতে চান তাহলে ওখানে মোটামুটি 0.30 এরকম দিতে হবে। তারপরেও কিন্তু দেখা যাবে না। ওই ভিউতে গিয়ে লাইন ওয়েট যেটা আছে সেটা বাড়িয়ে নিতে হবে। ভিউতে গিয়ে লাইন ওয়েট, প্রপার্টিসে যাওয়ার পর ভিউ আছে, ভিউয়ে গিয়ে যখন লাইন ওয়েটটা বাড়িয়ে নেবেন, লাইন ওয়েটটাতে টিক লাগিয়ে দেবেন, তখন সংখ্যার দাগটা মোটামোটাই দেখাবে। এরপর Gnacad পিডিএফ কীভাবে ইনসার্ট করা হয়। তো এখানে দেখুন Gnacad পিডিএফ ইনসার্ট করা হয় না। অটোক্যাডে লোয়ার ভার্সনেও পিডিএফ ইনসার্ট করা হয় না, অটোক্যাডে আপার ভার্সনে পিডিএফ ইনসার্ট করা হয়। এবং পিডিএফ থেকে কীভাবে পিডিএফ ইনসার্ট করার পরে সেটাকে ডিডব্লিউজি ফাইলে কনভার্ট করা হয় সে বিষয়ে আমার ভিডিও আছে, ওখানে গিয়ে দেখে নেবেন অটোক্যাডে প্লেলিস্টে গিয়ে। আর লোয়ার ভার্সনে পিডিএফ ইনসার্ট হয় না, আর এই Gnacad পিডিএফ ইনসার্ট হয় না। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। অ্যাপ্লিকেন্টের নাম কিভাবে, এটা অন্য বিষয়ে, এটা কোয়ারির বিষয়ে বলা হয়েছে। নাম্বারটা অনেকেই চেয়েছে, কিন্তু নাম্বার তো সব জায়গায় দেওয়া সম্ভব নয়। তো আপনারা এখানেই লিখে দেবেন, এখানে লিখে দিলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সার্ভে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বেসড শিক্ষা, বাস্তব কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হয়। আপনার ভালো অভিজ্ঞতার কথা এখানে বলেছেন। প্ল্যান টেবিল শুনেছেন ঠিকই আছে, কিন্তু অনেকে প্ল্যান টেবিল বিষয়ে জানে না। যারা সরাসরি প্র্যাকটিস করতে লাগে তারা প্ল্যান টেবিলের একটু বিষয় জানা দরকার আমিন সার্ভে করতে গেলে। কারণ প্ল্যান টেবিলের উপর বেস করে, থিওডোলাইটের উপর বেস করে আমাদের পুরো ম্যাপিংটা হয়েছে এবং সার্ভেটা শুরু হয়েছে। তো ওটা অবশ্যই জানা দরকার, তার জন্য প্ল্যান টেবিল নিয়ে আমি 2-1টা ভিডিও বানিয়েছি। এরপর সুযোগ হলে আরও ভিডিও বানিয়ে দেবো। আজকে সার্ভের বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, অন্য বিষয়গুলো আমি এখন আলোচনা করছি না। আর অন্যান্য ভিডিওর উপর অনেকেই কমেন্ট করেছে। তো এখানে দেখুন পার্ট 10 নাম্বার চেয়েছে, তো আমি করে দেবো। রোদ গরমের জন্য এখন ঠিকমতো ভিডিও করতে পারছি না। Gnacad ফাইল সেভ করা আপনি যে পদ্ধতি বলেছেন দ্বিতীয় পাঠে, আমরা বুঝি নাই। আর একটু সহজ করে ফাইল সেভ করার পদ্ধতি বললে আমরা খুশি হতাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। তো অবশ্যই ফাইল সেভ করার ব্যাপারটা একটু ধরে ধরে দেখলে নিশ্চয়ই বোঝা যাবে, পরিষ্কারভাবে ওখানে বলা আছে। যদিও কোনো প্রবলেম হয় তাহলে আমি আর একটা ভিডিও পরবর্তী ক্ষেত্রে করে দেওয়ার চেষ্টা করব। এই অ্যাপের মাধ্যমে ম্যাপটা কি করে আনছেন, অর্থাৎ এটা ঠিকমতো প্রথম দিকে ভিডিওগুলো হয়তো দেখা হয়নি, পার্ট করে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে একটা যেটা অনেকেই প্রশ্ন করে, দেখুন এখানে আমাদের হামিদুল্লাহ ভাই, উনি
আমাদেরকে কমেন্ট করেছেন, ভাই মৌজা ম্যাম মোবাইলে ফটো তুলে কিভাবে মেজারমেন্ট ঠিক করব, এটা ভিডিও করে এখানে করে দেন প্লিজ, এরকম লিখেছে। তো দেখুন, বলে রাখি, সবাইকেই বলছি ভালো করে শুনে নিন। ফটো তুলে কোনো ম্যাপ স্ক্যান করা যাবে না, আর স্কেলেও আসবে না। কারণ আপনি সাধারণভাবে চিন্তা করুন, আপনি যদি কোনো বস্তুর ফটো তুলেন বা কোনো ছবি থেকেই হোক, ম্যাপের ছবি হোক, সেখান থেকে ফটো তুলেন, তো দেখবেন ছবিটা যখন তুলবেন তখন ক্যামেরাটা যদি দূর থেকে তুলে নিয়ে যান তাহলে আপনার ছবিটা ছোট হবে, আর যদি আপনি কাছে থেকে তুলেন ছবিটা বড় হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে স্কেল ছোট বড় হয়ে যাচ্ছে। অতএব ছবিতে হবে না, কম্পিউটারের স্ক্যানার, যে আমরা কম্পিউটারে প্রিন্টারে যে স্ক্যানারগুলো ব্যবহার করি, ঘরে ছোট স্ক্যানার থাকলে সেটা থেকে ভালোভাবে করলে স্ক্যানার থেকে হয়ে যাবে A4 সাইজে, 100% A4 সাইজ, এবং জেপিজি ইমেজ ফাইল করতে হবে, PDF করার দরকার নেই। আর কালারটা হবে গ্রে স্কেল, না কালার না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? কালারে করলে ইমেজ ফাইলগুলো বড় হয়ে যাবে, খুলতে সময় লাগবে। গ্রে স্কেলে করবেন, জেপিইজি ফাইলে করবেন, আর 100%-এ করবেন, A4 সাইজের পেপারে করবেন, PDF ফাইল করবেন না, জেপিইজি ফাইলে করবেন। তাহলে কিন্তু আপনার এটা ঠিক হবে। তারপর ওটাকে আপনার ওই মোবাইলের যে কানেক্টার আছে, ডেটা যেটা দিয়ে মোবাইল চার্জ করেন, সেইটা দিয়ে ওই ফোল্ডারটা, পুরো ইমেজের ফোল্ডারটা অর্থাৎ ম্যাপের ফোল্ডারটা আপনি কম্পিউটার থেকে মোবাইলে ভরে নেবেন, সেখান থেকে ইনসার্ট করবেন, অবশ্যই হবে। তাছাড়া স্কেলে আনা সম্ভব নয়। এখানেও আবার লিখেছে মোবাইলে মৌজা ম্যাপ স্ক্যান কিভাবে করব, এখনই বলে দিলাম, হবে না, মোবাইল থেকে হবে না। ভাগ বন্টনের ভিডিও চাওয়া হয়েছে, আমি আস্তে আস্তে যে ভিডিওগুলো পার্ট ওয়াইজ করছি সেখানে আমি ভাগ বন্টনের ভিডিও দেখিয়ে দেব, যে নিয়ে পরে ভিডিও আনবো। ম্যাপটাকে ফোনে PDF করব, ম্যাপটাকে ফোনে PDF করা হবে। পিডিএফের একটা ভিডিও আমি দিয়েছি, এরপরও আবার ভিডিও আসবে PDF কীভাবে করা হয়। মোবাইলেই PDF করা হবে, আমরা যে ফাইলটা করছি সেটা মোবাইলে PDF করা হবে। এখানে লেখা হয়েছে যে কোনো একটা ম্যাপের ইমেজ ফাইল থেকে, যার কোনো স্কেল নেই, সেখানে যে কোনো একটা প্লটের বাহুর জানা ভ্যালু থাকে, বাকি সব প্লটের মান কিভাবে বের করব, মানে স্কেল সেট কিভাবে করব। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে এখানটায় আমাদের কোনো একটা স্কেল আছে যেখানে একটা বাহুর মাপ আমি জানি, বাকিগুলো জানি না, এবং সেটা কোনো স্কেলে নেই। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি অটোক্যাডে আমাদের লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, বেশিরভাগ ক্ষেত্রে এটা ম্যাপ টু ম্যাপ থেকে করতে হয়। অর্থাৎ আমাদের কোনো একটা স্কেচ ম্যাপ দেওয়া হয়েছে, সেটা জেরক্স করে এনেছে, ছোটো বড়ো হয়ে গেছে, বা কোনো মৌজার ম্যাপই দিয়েছে, কোনো একটা স্কেল আমার জানা আছে কিন্তু জেরক্স করতে গিয়ে আমাকে জেরক্স কপি দিয়েছে, অরিজিনাল কেউ দিতে চায় না, যেহেতু ম্যাপ দুর্লভ। তাই সেই ক্ষেত্রে কিভাবে করা হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো একটা বাহুর মাপ যদি জানা থাকে তাহলে অ্যালাইন কমান্ড ব্যবহার করে এটা করা যাবে। অর্থাৎ আপনি ম্যাপটাকে যে কোনো স্কেলে ইনসার্ট করে নেন, যে বাহুর মাপটা আপনি জানেন সেই বাহু বরাবর ওই মাপে একটা লাইন আপনি টেনে নেন, লাইনটাকে কপি করে পাশে সরিয়ে নিয়ে যান, এবং ওই লাইনটা পাশে রেখে অ্যালাইন কমান্ড ব্যবহার করে, অ্যালাইন কমান্ড কীভাবে ব্যবহার করা হয় এ নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। অ্যালাইন কমান্ড ব্যবহার করে ওই লাইনের সঙ্গে অ্যালাইন করে দিলেই, অ্যালাইন করার পর লাস্টে ইয়েস আর নো অপশান আছে, অবশ্যই এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলে তবে স্কেলটা ওই লাইনের সঙ্গে অ্যালাইন হয়ে যাবে, অর্থাৎ ওই লাইনের স্কেলের সঙ্গে পুরো ম্যাপটা স্কেলে চলে আসবে। তো আমি এ বিষয়ে ভিডিও বানিয়ে দেবো যাতে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যায়। তারপরে দেখুন, কোনো সেটিংস ঠিক থাকছে না, প্রতিটা সেটিংস বারবার করতে হচ্ছে। এটা ফুল সেভ করব কিভাবে, বারবার করতে হবে না, আপনি ওখানে সেভ অ্যাজে গিয়ে সেভ করে নেবেন। কারণ অনেকেই ভুল করে ব্যাক করে দেয় এবং সেভ না হয়ে বেরিয়ে যায়। তো সেটিংসটা করার পরেই ওখানে সেভ অ্যাজে গিয়ে সেভ করে নেবেন। সেভ করে নেবার সময় লোকেশানটা দেখে রাখবেন কোন লোকেশানে আপনার সেভ হচ্ছে, তারপরে ওখান থেকে খুলবেন, খুলে আবার সেটিংসে যদি বাড়তি কোনো কাজ থাকে সেগুলো আপনারা ওখান থেকে করে নেবেন এবং সেভ করবেন, তখন আর সেভ অ্যাজ করা দরকার হবে না। এখানে আরও কিছু প্রশ্ন করা হয়েছে, এখানে জমি জরিপে এক্সেল ফাইল কিভাবে করব অ্যান্ড অটোক্যাড কিভাবে কাজ করব। এক্সেল ফাইলের কাজ, এক্সেলটা একটু জানা থাকলে পারেই এক্সেলের কাজ করা যায়। এই বিষয়ে ভিডিও আসবে, যেহেতু আমি ধারাবাহিকভাবে ভিডিও করছি। আমাদের টোটাল এরিয়া এক্সেলের অনেক ভিডিও এর আগে আমার দেওয়া আছে, তো এক্সেলের ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। ল্যান্ড সার্ভে, সম্ভবত ল্যান্ড সার্ভে প্লেলিস্টে আছে, এক্সেলে কিভাবে পরিমাণ কাঠা ছটা বর্গফুট বের করা যায় একসাথে, সে বিষয়ে ভিডিও করা আছে, ওখান থেকে দেখে নিলে আপনার কিছুটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন।
খুব সুন্দর হয়েছে, আরও এরকম চাই। ঠিক আছে, এগুলো সার্ভের নয়, এটাও সার্ভের নয়। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমি বর্তমানে একজন আমিন সার্ভের সঙ্গে সহায়ক রূপে কাজ করি অটোক্যাড, কিন্তু আমার কাছে কোনো সার্টিফিকেট নেই, তাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই। আমাদের কন্ট্যাক্ট হচ্ছে, আপনি সিউড়ি বড়বাগান সেন কম্পিউটারে আসবেন। সিউড়ি বড়বাগান সেন কম্পিউটার, যেটা বীরভূম ডিস্ট্রিক্টে পড়ছে। তো সেখানে এসে আপনি যোগাযোগ করবেন। তো সেখানে এসে যোগাযোগ করলে ওখানে আমাদের অটোক্যাডের ক্লাস চলে ধারাবাহিকভাবে। ওখান থেকে অটোক্যাডের সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। আর অটোক্যাড যদি আপনার জানা থাকে, আপনাকে পরীক্ষায় বসতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে, এবং যে প্রসেস আছে সেই প্রসেসে অটোক্যাডের সার্টিফিকেট ওখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন। এখানে বলা হয়েছে, দেখুন টিএসের উপর একটা কমেন্ট করা হয়েছে, এসো ডাটা কি, এর পরিচয়টা একটু বুঝিয়ে বললে ভালো হয় স্যার। তো এখনই আমি যে জিনিসটা দেখালাম, এখনই আমি ফিল্ডে যে কাজটা আমি করছি, এটা এসো ডাটার উপরেই করছি। এসো ডাটা মানে হচ্ছে স্টেক আউট। স্টেক আউট হচ্ছে আপনি মৌজা ম্যাপে পয়েন্ট আগে বের করে নিয়েছেন, আপনার দুটি বা তিনটি রেফারেন্স পয়েন্ট হয়ে গিয়েছে। সেই রেফারেন্স পয়েন্টের উপরে আপনি যে ভাগ বন্টন করেছেন বা আউটার সীমানা ডিমার্কেশন করছেন বা প্লটিং করছেন, রাস্তা বের করছেন, এই যে পয়েন্টগুলো আমরা ফিল্ডে গিয়ে ক্রিয়েট করি, অর্থাৎ ফিল্ডে গিয়ে ডিমার্কেশন করি, এই ডিমার্কেশনটাকে স্টেক আউট বলা হয়। এটা আমরা ডেটাগুলো অটোক্যাড থেকে আমরা পেন ড্রাইভে নিয়ে নিই। পেন ড্রাইভে নেওয়ার পর সেটা আমরা টিএসের মধ্যে ভরে নিই। টিএসে ভরে নেওয়ার পর আমরা ওখানে গিয়ে নাম্বার ওয়াইজ আমরা পয়েন্টগুলো লাগাই। টিএসে দেখে দেখে যে পয়েন্ট লাগানোর কাজ, সেটাকে এসও বলা হয়, অর্থাৎ স্টেক আউট বলা হয়। তো স্টেক আউটের কাজই বেশি করতে হয়। টিএসে দুই ধরনের কাজ হয়, একটা হচ্ছে ডাটা তুলে নিয়ে গিয়ে ফিল্ড পজিশনটাকে মৌজা ম্যাপের সঙ্গে আঁকা বা কোনো প্লটকে ম্যাপিং তৈরি করা, আর একটা হচ্ছে সেই কোনো ম্যাপ আছে সেই ম্যাপটা থেকে ফিল্ডে ডিমার্কেশন লাগানো, অর্থাৎ ফিল্ডে মার্কিং করা, সেটাকে স্টেক আউট বলা হয়। এখানে বলা হয়েছে এই মেশিনের মাধ্যমে পূর্বের সীমানা কীভাবে বের করা যায়, এর একটা ভিডিও দেবেন কেমন। আচ্ছা, পূর্বের সীমানা কিভাবে বের করব, অর্থাৎ আগে যে সীমানাটা আমার করা আছে সেই সীমানা, যদি আমি ঠিক বুঝছি তাহলে এটাই যেটা আপনি বলতে চেয়েছেন হয়তো, যে পূর্বের সীমানা, অর্থাৎ আগে যে আমার সীমানা করা ছিল সেই সীমানায় আমি আবার বের কীভাবে করব। তো আসলে আমরা যখন টিএসএ কাজ করতে যাই, আমরা কেবলমাত্র পয়েন্টগুলো আগে বের করে নিই, যারা আমিন সার্ভের কাজ করি। পয়েন্টগুলো বের করে নেওয়ার পর, বা আগে যদি আমার পয়েন্টের কাজ না থাকে, কেবলমাত্র আমাকে কোনো সাইট তুলে নিতে হবে টিএসের দ্বারাই। তো যাই করি, পয়েন্ট বের করি আর টিএসের দ্বারাই কোনো সাইট তুলে নিই। পয়েন্ট বের না করে হয়তো প্লারিং করা আছে, সেই সাইটটা আমাকে তুলে নিতে হচ্ছে। আমাকে একটা স্টেশন পয়েন্ট করতে হয়, আর সেই স্টেশন পয়েন্টের ভিত্তিতে আমাকে কিছু টিবিএম করে রাখতে হয়, টেম্পোরারি বেঞ্চ মার্ক, যেগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম, বা এমন এমন জায়গায় করে রাখতে হবে যেখান থেকে আমি পরবর্তী ক্ষেত্রে এসে আবার পেয়ে যাব। তো এরকম আপনি যদি আশেপাশে কোনো বাড়ি থাকে, বাড়ির কর্নার পয়েন্ট মার্কিং করে রাখতে পারেন। যদি কোথাও কিছু না থাকে, তাহলে সেখানে আপনাকে নিজে পয়েন্ট ক্রিয়েট করে রাখতে হবে, রড দিয়ে সিমেন্ট দিয়ে একটা পয়েন্ট করে রাখতে হবে। তো দুটি করে রাখা ভালো, একটা স্টেশন পয়েন্ট আর আলাদা দুটি টিবিএম বা বাড়ির কর্নার পয়েন্ট বা ইলেকট্রিক পোল, এইসব যদি আপনার রেফারেন্স রেখে দেওয়া হয়, তাহলে ওই রেফারেন্সের ভিত্তিতেই আবার আপনার যে পয়েন্টগুলো পূর্বে করা ছিল, সেই পয়েন্টগুলো যদি হারিয়ে যায় বা চলে যায় বা ফিলিং হয়ে যায়, ওই রেফারেন্সে আবার ওই একই পয়েন্ট আপনার বের করে দেওয়া সম্ভব হবে। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এরপরও যদি প্রবলেম হয় আমাকে লিখবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। স্যার, অফসেট এর একটা ক্লাস দেবেন। আচ্ছা, আর ডিগ্রি অফসেটের, ঠিক আছে, ওটাও কোনো দিন পেয়ে যাবেন বাংলাদেশ থেকে দাদা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, এটা কোয়ারির ব্যাপারে আছে। তো আজকে আমি এইসব ব্যাপারগুলো বললাম। আপনার ট্রেনিং সেন্টারটি সিউড়ির কোন জায়গায়, এখনই বললাম। আমাদের ট্রেনিং সেন্টারটি আপাতত এখন যেখানে আছে সেটা হচ্ছে সিউড়ির বড়বাগান বলে একটা জায়গা আছে, বড়বাগান। সেখানে সেন কম্পিউটার, নারায়ণ অনুষ্ঠান ভবনটা পেরিয়ে গিয়ে সেন কম্পিউটার, সেখানেই যোগাযোগ করবেন, তাহলে অনেক তথ্য পেয়ে যাবেন। এবং নেটে সার্চ করে নেবেন বড়বাগান সেন কম্পিউটার সার্চ করলে সিউড়ি বড়বাগান বীরভূম ডিস্ট্রিক্টের সেটা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন মেশিনের দাম কত জানতে চাওয়া হয়েছে। টোটাল স্টেশনের দাম সাধারণত আপনার 2 লাখ টাকার উপর থেকে পেয়ে যাবেন। 2 লাখ টাকার পর থেকে আপনি 2 থেকে 2.5 লাখ টাকার উপরে মেশিন নিলে আমাদের মোটামুটি সার্ভের কাজ হয়ে যায়। এরপর আপনার 25-30 লাখ টাকা দাম পর্যন্ত মেশিন আছে, যেখানে হাই অ্যাকুরেসির কাজ হয়, সেখানেও মেশিনের দাম অনেক বেশি দিয়ে কেনা হয়। 33 ফুট সমান 1 ইঞ্চি কীভাবে করব, 33 ফুট সমান 1 ইঞ্চি বিষয়টা, ফিট ইঞ্চির বিষয়টা আপনারা একটু ভালো করে জেনে নিন আজকে।
33 ফুট সমান 1 ইঞ্চি বলে এরকম কিছু অটোক্যাডে নেই। অটোক্যাডে 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি, আমি বারবার বলে থাকি অটোক্যাডে 1 ইঞ্চি জায়গা 1 ইঞ্চি, কিন্তু আমরা যে ম্যাপটা ব্যবহার করি সেটাতে 330 ফিট সমান 1 ইঞ্চি। অতএব সেই ম্যাপটাকে আমাকে 3960 গুণ বাড়িয়ে নিতে হয়, অর্থাৎ 1 ইঞ্চি সমান হচ্ছে ওখানে 3960 ইঞ্চি, অর্থাৎ 330 ফুট। 330 ফুটকে ইঞ্চিতে কনভার্ট করলে 3960 হয়ে যায়। ওই জন্য 3960 গুণ বাড়িয়ে ম্যাপটাকে ভরতে হয়। কিন্তু যখন ওখান থেকে কোনো নকশা করার পর আমি প্রিন্ট করি, অর্থাৎ 1 ইঞ্চি সমান 33 ফুট হিসাবে দিই, তখন আমি কি করি, ওই পেজটা যেটা সেটিং করি সেই পেজটাকে 1 ইঞ্চি সমান 33 ফুট হিসাবে করে নিই। অর্থাৎ পেজটাকে আমি 33 মানে 396 গুণ, অর্থাৎ 1 ইঞ্চি কে 396 গুণ বাড়িয়ে পেজটা আমরা করে থাকি। তো 396 গুণ কীভাবে আমরা বাড়াবো, আমাদের অটোক্যাডে যে মডেল এবং লেআউট থাকে, লেআউটে আমাদের পেজ থাকে, পেজ লেআউট। তো লেআউট 1 বা 2 এর পরেও লেআউট বাড়ানো যায়। সেখানে গিয়ে পেজ সেটা ম্যানেজারে যাব, A4 সেটিং করব। A4 পেজ সেটিং করার পর আমরা ওই যে স্কেলের ঘরটা আছে সেই জায়গায় 1 ইঞ্চি সমান 396 আমরা দিয়ে দেবো, অর্থাৎ 396 গুণ পেজটা অটোমেটিক ওখানে বেড়ে যাবে। 396 গুণ বেড়ে যাওয়ার পরে পেজটার সাইডে দেখবেন একটা বর্ডার লাইন আসছে। ওই বর্ডার লাইনটার বরাবর আপনি একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নেবেন, একটু জুম করে যতটা পারবেন যেন বর্ডার লাইনের উপরেই আপনার রেক্ট্যাঙ্গেলটা আসে। ওই রেক্ট্যাঙ্গেলটা আসার পর ওইটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, অথবা সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কপি করবেন। মডেলে আসবেন, মডেলে রাইট ক্লিক করার পর পেস্ট করে দেবেন, অথবা কন্ট্রোল ভি করে দেবেন, তাহলে ওই পেজটা আপনার চলে আসবে। ওই পেজটার উপরে আপনি ভিতরে লিখে ম্যাপ ড্রয়িং করে ছবিটাকে ভরে ওর উপরে আবার আপনি ওই আগের মতো পেজ সেটা ম্যানেজারে যাবেন। পেজ সেটা ম্যানেজারে যাওয়ার পর ওখানে উইন্ডোজ করবেন। উইন্ডোজ করার পর পেজটার এ কর্নার অপোজিট কর্নার ক্লিক করলে আপনার 1 ইঞ্চি সমান 33 ফুট স্কেলে ম্যাপ বের হয়ে যাবে। তো এ বিষয়ে আপনি পরে ভিডিও আরও পেয়ে যাবেন এবং পরিষ্কার হয়ে যাবে। দাগ নাম্বার কীভাবে বসাবো, দাগ নাম্বার বসানোর প্রসেস হচ্ছে টেক্সটে গিয়ে আপনাকে দাগ নাম্বার লিখে নিতে হবে। একটা লিখে নেওয়ার পর সে কপি করে আপনি পেস্ট করে দেবেন এবং এডিট করে নেবেন, তাহলে দাগ নাম্বার লেখা হয়ে যাবে। আরও অনেক কিছু বলা হয়েছে, আমি পরবর্তী অন্য ভিডিওতে আবার এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।